আসসালামু আলাইকুম। শীতকাল চলে গেল, পুরো সময়টাতেই কোনো বৃষ্টি নাই। আমাদের দেশের আবহাওয়ার প্রেক্ষাপটে এরকমটাই ঘটে, সারা পৃথিবীতেও তাই। তো এই শীতকালের পরেই আমাদের একটা সিজন আসছে, এখন হচ্ছে বসন্তকাল চলছে, এরপরে কিন্তু আসবে গ্রীষ্মকাল। একটা বড় সময় ধরে এখানে কোনো প্রকার বৃষ্টি নাই। এই যে বৃষ্টি থাকছে না, আবহাওয়া একটা বড় পরিবর্তন। এই পরিবর্তনের কারণে আমাদের যে প্লান্টগুলো আছে, যেগুলো আমরা নিজেরা ব্যবহার করি খাবারের জন্য, সেটা সহ যেগুলো আমরা অ্যানিমেলের জন্য ব্যবহার করি, সেই প্লান্টে একটা পরিবর্তন আসে। যে পরিবর্তনটা কখনো কখনো পজিটিভ হয়, কখনো কখনো নেগেটিভ হয়। আজকে এরকমই একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা নেগেটিভ বিষয়, নাইট্রেট পয়জনিং। আপনারা শুনে থাকবেন, যারা ডেইরি খামারি আছেন, দীর্ঘদিন ধরে ডেইরি খামার করছেন, তারা এই সম্বন্ধে জানেন, বা যারা একটু স্টাডি করছেন তারা জানেন ডেইরি খামার নিয়ে, অথবা মানে ক্যাটেল ফ্যাটেনিং নিয়ে, যেটাই নিয়ে কাজ করেন, ক্যাটেল নিয়ে কাজ করলেই তারা এই সম্বন্ধে আইডিয়া রাখেন যে নাইট্রেট পয়জনিং একটা বিষয় আছে। তো নাইট্রেট পয়জনিংয়ের সোর্সটা কি আসলে? নাইট্রেট পয়জনিংয়ের সোর্স মেইনলি হচ্ছে সয়েল সোর্স। সয়েল থেকে, মাটি থেকে নাইট্রেটটা আসে প্লান্টের মাধ্যমে। আমাদের অ্যানিমেলের যখন খাবার হিসেবে আমরা দেই, প্লান্টের মাধ্যমে, বিশেষ করে ঘাসের মাধ্যমে মেইনলি এই নাইট্রেট পয়জনিংটা হয় অ্যানিমেলের ক্ষেত্রে, বিশেষ করে গরুর ক্ষেত্রে। তো এই ঘাসের মাধ্যমে যে আসছে, আরও একটা সোর্স আছে, সেটা হচ্ছে পানি, ওয়াটার। বিশেষ করে যেসব হাওর এলাকা, যেসব এলাকা আছে যেখানে পানি সবসময় থাকে, অথবা গরুকে অনেকেই আমরা যে বাহির থেকে পানি সরাসরি বোরিং করে যে মাটির নিচ থেকে পানি উঠায় খাওয়ানো, সেটা খাওয়াই না, আমরা হয়তো পুকুর থেকে পানি খাওয়াই, সেখানে কিন্তু নাইট্রেট পয়জনিংয়ের একটা সুযোগ থাকে। আর একটি সুযোগ হচ্ছে বজ্রপাত। বজ্রপাতের মাধ্যমেও কিন্তু নাইট্রেট পয়জনিং হতে পারে। বজ্রপাতের মাধ্যমে জমিতে নাইট্রেট ব্যাপক পরিমাণে আসতে পারে, এবং সেখান থেকে যে ঘাসটা হবে সেটা গরু যদি খায়, বা সেটা যদি অ্যানিমেল খায়, তাহলেও নাইট্রেট পয়জনিং হতে পারে। এখন এই সময়ে আমি আজকে একটা বিশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য দাঁড়াইছি, সেটা হলো যে আমাদের এই ড্রাই যে পিরিয়ডটা যাচ্ছে, এই ড্রাই পিরিয়ডের মধ্যে, এই যে গরম সময়ের মধ্যে আমরা এই যে বিস্তর জমিতে দেখেন আলু আবাদ হয়েছে। এটা কি? এটা কিন্তু অ্যানুয়াল একটা ক্রপস, বাৎসরিক একটা সবজি। এটা প্রতি বছরে একবার হয়। এই যে বিশাল যে প্লান্টেশন আছে, এর মধ্যে থেকে দেখেন যে অনেকগুলো ঘাস, এই যে অনেকগুলো ঘাস কিন্তু তৈরি হয়েছে, সেটা এখন ধানের হোক বা জারি হোক না কেন। এবং এই ঘাসটা যদি ব্ল্যাকিশ কালার হয়, একদম কালো হয়, তাহলে বুঝে নিতে হবে এখানে নাইট্রেটের পরিমাণটা খুব বেশি আছে। নাইট্রেটটা কি? নাইট্রেট মূলত হচ্ছে নাইট্রোজেনেরই একটা রূপ। মাটি থেকে গাছ যখন এই নাইট্রোজেনকে সংগ্রহ করে, তখন কিন্তু নাইট্রেট রূপেই সংগ্রহ করে তার দেহের মধ্যে রাখে। এটা যখন গরু খায়, খাওয়ার পরে সেটা আবার ওখান থেকে নাইট্রেটে রূপান্তরিত হয়। যখন নাইট্রেট হয়, তখনই পয়জনিং হয়। তো যাই হোক, যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা হলো, এই যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো কেন নাইট্রোজেনের আধিক্যতা হবে এই ঘাসে? এখানে যথেষ্ট পরিমাণ আলুর জমি আছে, আলুর জমিতে যথেষ্ট পরিমাণ ইউরিয়া ব্যবহার করা হয়। আপনারা দেখবেন এই যে ভুট্টার জমি আছে, ভুট্টার জমিতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ইউরিয়া ব্যবহার করা হয়। ভুট্টাও সিজনাল ঘাস বা সিজনাল সবজি। আমাদের যে আমরা আলুটা করছি, এটাও কিন্তু সিজনাল। তরমুজ যখন করি, তরমুজও কিন্তু সিজনাল। একটা সিজনের মধ্যে আমরা এটা আবাদ করছি। এই সময় যথেষ্ট পরিমাণে আমরা ফার্টিলাইজার ইউজ করি, বিশেষ করে নাইট্রোজেন কন্টেইনিং যে ফার্টিলাইজারটা আছে, সেটা আমরা যথেষ্ট পরিমাণে ব্যবহার করি। এই ফার্টিলাইজার বা এই সারগুলো জমিতে ব্যবহার করার কারণে এখান থেকে যে ঘাসটা তৈরি হয়, এখান থেকে যে প্লান্টগুলো তৈরি হয়, এই প্লান্টগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রেটের উপস্থিতি থাকে। এইটা যখন এখন এই অবস্থায় আছে, আজকে যদি এক পশলা একটা বৃষ্টি হয়ে যায়, সুন্দর একটা, ধরেন যে 2 ঘন্টারও যদি একটা বৃষ্টি হয়ে যায়, কাল পরশু এটা দেখবেন সবুজে সবুজ, কালোয় কালো হয়ে যাবে এই ঘাসগুলো। এই যে কালো আকারটা ধারণ করলো, এ যতটুকু পরিমাণ পানি বা যতটুকু পরিমাণ নাইট্রোজেন জমি থেকে টেনে তুলতো, যখনই পানিটা মাটির মধ্যে আসলো, তখনই দেখা যাবে যে তার থেকে বেশি একদম তরুণ হয়ে গেল গাছটা, যথেষ্ট পরিমাণে পানি সাক করবে। তখন মাটি থেকে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেনের যে নাইট্রেট ফর্মটা আছে, সেটা যথেষ্ট পরিমাণে এই প্লান্টগুলোর মধ্যে জমা হবে। এবং এইটাই যখন আপনি খুশি হয়ে, আনন্দে উদ্বেলিত হয়ে আপনার গরুগুলোকে খাওয়াবেন, নাইট্রেট পয়জনিংয়ে তখনই এটা আক্রান্ত হবে। তাই ভুট্টা, তারপরে হচ্ছে আমাদের এই সময় গমের জমিও হয়, ভুট্টা, গম, তারপরে হচ্ছে আমাদের যে আলুর জমি, তারপরে তরমুজের জমিতে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো আপনি যদি এখনও
যদি এই জমিটাতে ব্যাপক পরিমাণে আপনি যদি ইউরিয়া ব্যবহার করে থাকেন তাহলেও এই ঘাসটা আপনার খাওয়ানো নিরাপদ নয়। আর যদি নাও ব্যবহার করে থাকেন, যে ইউজুয়াল ব্যবহার করেছেন, তারপরেও যদি বৃষ্টি হয় তাহলে যথেষ্ট পরিমাণে এখানে নাইট্রোজেনের উপস্থিতি আছে এবং এই ঘাসগুলোতে অবশ্যই নাইট্রেট যথেষ্ট পরিমাণে থাকবে। এটা যদি আপনি খাওয়ান তাহলে আপনার এই গরুগুলো নাইট্রেট পয়জনিংয়ে আক্রান্ত হতে পারে। এখন আসেন, এই পাশে পেরিনিয়াল গ্রাস, বাৎসরিক না, এটা বছর জুড়ে, মানে অনেক বহু বর্ষ জুড়ে, মানে অনেক দিন ধরে আমরা যে নেপিয়ার ঘাস আবাদ করে থাকি, এটা কিন্তু এক বছরের জন্য করি না, এটা চলতেই থাকে। একবার আমরা কেটে নেই, তারপর আবার হয়, কেটে নেই, আবার হয়। এখানে আমরা যে পানি দেই, এই পানিগুলো রেগুলার বেসিসে দেই। এখানে যে আমরা ঘাসগুলো দেই এগুলো কিন্তু রেগুলার বেসিসে দেই। তো রেগুলার বেসিসে যে জায়গাগুলোতে আমরা পানি দেই, রেগুলার বেসিসে যে জায়গাগুলোতে আমরা ইউরিয়া সার দিই, সেগুলোতে কিন্তু নাইট্রোজেন পয়জনিং বা নাইট্রেট পয়জনিং হওয়ার যে চান্সটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই যেগুলো একদম সিজনাল, যেখানে আপনার এক মুহূর্তে অনেক বেশি কালো দেখা যাবে, এক মুহূর্তে অনেক বেশি ভালো দেখা যাবে, যে ঘাসগুলো খুবই বেশি কালো লকলকে হয়ে গেছে, এইসব ঘাসকে গরুকে খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এই সিজনে আপনারা যারা পাস্টার ল্যান্ডে ওপেন গ্রাজে, এই সময় ওপেন গ্রাজিং করাতে অনেকেই গরু ছেড়ে দেন, যে এই সময় সুন্দর সুন্দর কালো কালো ঘাস হবে, এই ঘাসগুলো আপনার গরুগুলো খাবে। আপনারা পারতপক্ষে এই সময়টাতে আপনি আপনার গরুগুলোকে এই ঘাস খাওয়ানো থেকে বিরত থাকেন, কারণ এটা আপনাকে হয়তো স্লো পয়জনিংয়ের মধ্যে নাইট্রেট পয়জনিং নিয়ে পরবর্তী একটি ভিডিও আমি বলবো। এই ভিডিওতে নাইট্রেট পয়জনিংয়ে কী কী ঘটে, কী কী ঘটে না, ডিটেলস ওখানে আলোচনা করব, তখন আপনার আরও বিস্তারিত বুঝতে পারবেন। তবে এইটুকু বলে রাখি, নাইট্রেট পয়জনিং যদি অ্যাকুট আক্রান্ত হয় তাহলে আপনার গরু হয়তো ইনস্ট্যান্ট মারা যাবে বা 2-1 দিনের মধ্যে মারা যাবে। তবে যদি ক্রনিক পর্যায়ে স্লো মোশনে যদি নাইট্রেট পয়জনিং হতে থাকে আপনার গরু, তাহলে দীর্ঘমেয়াদী আপনার গরুটাও মারাত্মকভাবে প্রোডাকশন থেকে শুরু করে তার শারীরিক যে ডেভেলপমেন্ট আছে সব কিছুতেই হ্যাম্পার হবে। আশা করি আপনারা যারা বিশেষ করে ওপেন ল্যান্ডে এবং আপনারা বাহির থেকে ঘাস সংগ্রহ করে গরুকে খাওয়ান, তারা এই ঘাসগুলো খাওয়ানো থেকে বিরত থাকবেন।